আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। দক্ষিণ কোরিয়া থেকে শাহরিয়ার আলভি প্রত্যয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লার্নটেক গ্লোবাল এডুকেশনের পক্ষ থেকেও। আজকে আমাদের সাথে আছে শাকিল, যিনি সদ্য দক্ষিণ কোরিয়ার ভিসা পেয়ে আজু ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করতে যাচ্ছে। অলমোস্ট 7 দিন হয়ে গেছে শাকিলের এই দক্ষিণ কোরিয়াতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো শাকিলের পুরো এই ভিসা সাকসেসের জার্নিটা এবং তার সাথে জানবো গত 7 দিনে এই নতুন দেশে তার অভিজ্ঞতা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। শাকিল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। এই যে নতুন একটা পরিবেশ, ফাইনালি আপনি বিদেশে আসলেন। দেশের বাইরে গেলে সেটাই আমাদের জন্য বিদেশ। তো বিদেশি একটা কান্ট্রিতে নতুন একটা দেশ আপনার আসলে কেমন লাগছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, প্রথমত আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। নতুন পরিবেশ, নতুন কালচার, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। নাইস। তো আপনি এই আজকে আমরা আপনার ভিসা সাকসেস নিয়ে যে কথা বলবো তার আগে আপনি দর্শকের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আপনার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করেন দর্শককে। আচ্ছা, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2014 সালে এবং আমার জিপিএ ছিল 4.75 এবং এইচএসসি দিয়েছি 2016-তে এবং আমার জিপিএ ছিল 4.00 এবং আমি আমার বিবিএ কমপ্লিট করেছি, মানে যেটা অনার্স, সেটা 2022 সালে আইইউবিটি থেকে এবং আমার সিজিপিএ ছিল 3.24। আইএলটিএস আমি দিয়েছি এবং আমার আইএলটিএস স্কোর ছিল 6.5। আমরা যদি বলি যে আপনি কবে থেকে আসলে চিন্তা করলেন যে আমি সাউথ কোরিয়াতে যাব, কবে থেকে সেই বিষয়টা আপনার মাথায় আসলো? অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 10 মাস। 8 থেকে 10 মাস। আর আপনার আইএলটিএস শেষ হয়ে গেল, তারপর থেকেই তো আসলে আপনার অ্যাপ্লিকেশন বা অন্যান্য বিষয় শুরু হলো। সেটা থেকে আজ পর্যন্ত কত মাস বলে আপনি মনে করছেন আনুমানিকভাবে? আনুমানিক 6 মাস। আনুমানিক 6 মাস। পয়েন্ট টু বি নোটেড, আমরা অনেক সময় দেখা যায় যে বিদেশে পড়তে যাব, আমাদের তেমন কোনো প্ল্যানিং থাকে না। আমরা হুটহাট করে চিন্তা করি যে এই দেশে যাওয়া যায় কিনা, ওই দেশে যাওয়া যায় কিনা। তো এই পয়েন্টটা আপনারা নোট করে রাখবেন যে সাকসেস ডাজেন্ট কাম ইন আ মিনিট, বাট ইট টেকস আ লং টাইম। সো আচ্ছা শাকিল, এখন আপনি আমাকে বলেন যে এইবার আমরা জানি যে দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসিতে বাংলাদেশ থেকে যারা যারা ফেস করলো, বেশ কিছু ডিফিকাল্টিজ এসছে এবং বেশ কিছু নতুন রিকোয়ারমেন্টস তারা কিন্তু চেয়েছে। এই বিষয়টাকে আসলে আপনি ডিল করলেন কিভাবে? প্রথমত তো আমি রেডি ছিলাম আগে থেকেই যে আমি এম্বাসি ফেস করব, এই জন্য ম্যাক্সিমাম ডকুমেন্টই আমার রেডি ছিল। বাট লাস্ট মোমেন্টে দেখা গেল যে এম্বাসি এবার কিছু নতুন রিকোয়ারমেন্টস তাদের ওয়েবসাইটে অ্যাড করে দিল, যেগুলা মানে ম্যান্ডেটরি না, বাট কিছুটা ম্যান্ডেটরির মতো। তো তখন আমি লার্নটেকের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করলাম এবং তারা যে আমাকে গাইডেন্স দিল, ওই গাইডেন্স অনুযায়ী আমি পরবর্তীতে ওই ডকুমেন্টগুলো রেডি করে দেন ফাইল সাবমিট করে দিলাম আর কি। আচ্ছা, আমরা জানি এবার কিন্তু অ্যাম্বাসি খুব ফোকাস দিয়েছে যে ফিনান্সিয়াল বা অ্যাসেট ইভ্যালুয়েশনের উপরে। তার পাশাপাশি তারা এই বিষয়টা খুব খেয়াল রেখেছে যে আপনি আসলে কতটা সলভেন্ট। তো এই বিষয়ে আপনার কি কোনো কারসাজি করতে হয়েছে বা আপনার কি কোনো এদিক সেদিক করতে হয়েছে, নাকি সব কিছু অথেন্টিক ছিল? না, আমি যেটা মনে করি সাউথ কোরিয়ান এম্বাসি ফেস করার ক্ষেত্রে এবং এম্বাসি থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রাইম ফোকাস যেটা হওয়া উচিত যে আপনার অথেন্টিক ডকুমেন্ট। কারণ অথেন্টিক ডকুমেন্ট ছাড়া আপনার ভিসা পাওয়ার যে রেটটা বা চান্সটা সেটা অনেকটাই লো হয়ে যায়। এবং আমার নিজের প্রপার্টি ছিল, বাট আগে তো রিকোয়ারমেন্টে ছিল না যে এটা দিতে হবে, বাট এটা তারা মানে এই ইনটেকের মাঝপথে গিয়ে আপডেট করে ফেলে তাদের ওয়েবসাইটে। তো সেই অনুযায়ী আমাদের যে প্রপার্টি ছিল ওই অনুযায়ী আমি ডকুমেন্টগুলো রেডি করি, অবশ্যই লার্নটেকের সাথে কথাবার্তা বলে যে কিভাবে ডকুমেন্টগুলো রেডি করলে ভালো হয়। তো সেই অনুযায়ী আমি আমার ডকুমেন্টগুলো রেডি করি আর কি। গুড পয়েন্ট। যখন আপনার ডকুমেন্ট ভিসা অফিসার হাতে পেলেন, তখন আপনার মধ্যে কীরকম এক্সাইটমেন্ট কাজ করছিল বা কী মনে হচ্ছিল যে আমি কি আদৌ ভিসা পাবো কি না, বা আমাকে কী ধরনের প্রশ্ন করবে? আমি সত্য কথা বলতে আমি কখনো নার্ভাস ফিল করি নাই। ইন্টারভিউর জন্য যখন আমি ভিতরে ঢুকছি বা ভিসা অফিসারের সামনে বসছি, কারণ আমি তো জানতাম যে আমার ডকুমেন্টগুলো অথেন্টিক এবং আমি আমার ডকুমেন্টগুলো অথেন্টিক হওয়ার কারণে অনেক বেশি মানে ভয় পাচ্ছিলাম না, বা অনেকে আছে যে নার্ভাস হয়ে যায়, এরকম কিছু হচ্ছিল না। কারণ আমি আমার ডকুমেন্ট জানি যে এটা অথেন্টিক এবং আমাকে কোশ্চেন করলে আমি সেটা আনসার করতে পারবো। এবং তারা যদি কোনো কিছু ভেরিফিকেশনে যেতে চায়, আমার তো কোনো মানে ভয় নাই যে আমি হলো এটা দিতে পারবো না বা একটা ডকুমেন্ট এক্সট্রা চেয়ে বসলে আনতে পারবো না, কারণ আমার প্রত্যেকটা ডকুমেন্টে অথেন্টিক ছিল। এই কারণে মানে আমি কোনো প্রকার নার্ভাসনেস ফিল করি নাই। অলরাইট, তাহলে এখানেও একটা পয়েন্ট টু বি নোটেড যে নো ইয়োর সেলফ ফার্স্ট।
আপনি যে প্রোফাইলটা সাবমিট করছেন সেই প্রোফাইল এবং সেই ডকুমেন্ট সম্পর্কে আপনার নিজের ভালো ধারণা থাকাটা জরুরি, যেন ভিসা এম্বাসি আপনাকে কোনো প্রশ্ন করলে সেটার যথার্থ অ্যান্সার যুক্তি সেটা যেন আপনার কাছে থাকে। সো এগেইন আসলে অথেন্টিক না হলে এই বিষয়গুলো খুব একটা ভালোভাবে করাও যায় না, রাইট? তা তো অবশ্যই, কারণ যখন একটা ডকুমেন্ট ফেক হবে তখন তো অবভিয়াসলি ওই স্টুডেন্ট ওই ডকুমেন্টটা সম্পর্কে প্রপারলি জানবে না, এবং যদি ভিসা অফিসার কোনো প্রকার ভেরিফিকেশনে যেতে চায় সেটা তো তার কাছে মানে ভেরিফিকেশন দেওয়ার কোনো ওয়ে নাই, এবং ভেরিফিকেশনে গেলে সেটা অবশ্যই ধরা পড়বে সেটা যদি ফেক হয়। সো এই যে আপনি ভিসা পেলেন, আসলেন কোরিয়াতে, এই পুরো প্রসেসটা কিভাবে গেল? যে প্লেনের টিকিট থেকে শুরু করে এখানে আসবেন, আপনি থাকছেন অলমোস্ট 7 দিন, আপনার 7 দিনের অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। তো এই কিভাবে আপনি আসলেন দেশ থেকে এই পর্যন্ত? লার্নটেকের সাথে তো আমি একদম শুরু থেকেই আছি। আমি আইএলটিএস দেওয়ার আগেই লার্নটেকের সাথে যোগাযোগ করেছি এবং তাদের সাথে কথাবার্তা বলেছি, আমার প্রোফাইল শেয়ার করেছি, এবং তারা আমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে আইএলটিএসে মিনিমাম স্কোর মানে এত হলে আমার জন্য বেটার হয়, আমার ভালো চান্সেস আছে আজুতে আসার এবং ভিসা পাওয়ার। তো সেই ক্ষেত্রে তারা শুরু থেকে আমাকে গাইড করেছে। দেন আমি আইএলটিএস দিলাম। আইএলটিএস দেওয়ার পরে তারা আমার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যা যা নেসেসারি রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেগুলো রেডি করার জন্য একটা মানে শর্ট লিস্টের মানে লিস্ট দিয়ে দিল আমাকে। দেন আমি ওই ডকুমেন্টসগুলো তাদের প্রোভাইড করার পরে তারা আমাকে ওই অনুযায়ী ডকুমেন্টসগুলো রেডি করে দিল, এবং ভিসা পাওয়ার আগে অবধি তারা প্রত্যেকটা সময় যখনই প্রয়োজন আমার, সেটা দিন নাই বা রাত নাই, আমি তাদেরকে নক করেছি, তারা আমাকে রিপ্লাই করেছে। এবং স্পেশালি বলতে মানে যখন আমি ভিসা এম্বাসিতে মানে অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করতেছিলাম মানে একটা স্লট পাওয়ার জন্য, তখন তারা মেন্টালি অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে যেন আমি মেন্টালি স্ট্রং থাকতে পারি, মেন্টালি ব্রেকডাউনের মধ্যে না যাই। এবং ফাইনালি যখন আমার রেজাল্ট আসলো আলহামদুলিল্লাহ, তারা অনেক বেশি সাপোর্ট করেছে। এবং ভিসা পাওয়ার পরে যে একটা প্রসেস থাকে যে দেশ থেকে কি কি জিনিসপত্র মানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র যার সাথে আনতে হবে, সেটার জন্য তারা আমাকে একটা লিস্ট করে দিয়েছে যে আমার কি কি জিনিসপত্র এখানে প্রয়োজন হতে পারে, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসলে আমার জন্য এখানে আমার লাইফটা ইজি হয়ে যাবে। তারা সেই লিস্টটা আমাকে প্রোভাইড করছে। ইভেন আমার ভিসা যেহেতু মানে একটু লেটে হয়েছে, তো আমার হাতে সময় ছিল কম ফ্লাই করার জন্য, তারা মানে অনেক জায়গাতে আমার জন্য কন্ট্যাক্ট করছে যে কোথায় আমার এয়ার টিকিটটা ইজিলি আমি পাবো এবং কোথা থেকে একটু কনভেনিয়েন্ট প্রাইসের মধ্যে পাবো। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তারা আমাকে টিকিটটা ম্যানেজ করে দেয়, এবং এখানে ফ্লাই করার পরে তারা এয়ারপোর্টে আমার জন্য ওয়েট করছে। এবং তাই? হ্যাঁ, এবং Okay. আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে আমার বাসা ঠিক করে দেওয়া পর্যন্ত এভরিথিং তারা দেখছে, এবং প্রথম দিন আমাকে নিয়ে আজুতে আসছে, আমাকে ট্রিট দিছে তারা। এটা অনেক বেশি ভালো ছিল, Okay. কারণ আমি টোটালি নিউ এখানে, কাউকে চিনি না জানি না। আমাকে এভাবে মানে আজুতে এনে হলো ঘুরায় ক্যাম্পাসটা দেখানো, প্লাস আমার কোর্স রিলেটেড যে ইনফরমেশন দরকার কোর্স রেজিস্ট্রেশনের জন্য, তারা আমাকে সেই ব্যাপারে হেল্প করছে যে আমার কোন কোর্সটা এই সেমিস্টারে নিলে আমার জন্য বেটার হয়, বা কোর্সটা কিভাবে নিলে বেটার হয়, কোন ফ্যাকাল্টির কাছে নিলে আমি ভালো রেজাল্ট করতে পারবো বা আমার জন্য ইজি হবে কোর্সটা বুঝতে, এই সমস্ত বিষয়ে তারা আমাকে হেল্প করেছে। অলরাইট। সো এই যে 7 দিন আপনার কোরিয়াতে হয়ে গেল, তো কোরিয়ার ব্যাপারে আপনার ইমপ্রেশন কি, বা কি মনে হচ্ছে আসলে কোরিয়ার ব্যাপারে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোরিয়ার ব্যাপারে ইমপ্রেশন ভালো। এটা অনেক সেফ একটা কান্ট্রি, আমি যেটা মানে আসার পরেই বুঝতে পারছি। কারণ দেখা গেছে যে আমি হলো বাসের মধ্যে ঘুমাই গেছিলাম, তো মানে বাংলাদেশ হলে কী হতো আমি জানি না, কারণ আমার সাথে অনেক কিছু ছিল, এবং তারা আমাকে ডেকে বাস থেকে আমার স্টপেজে নামাই দিছে। আর হলো আমি অনেক রাতে এই কয়েকদিনে একটু ঘোরাফেরা করছি বাইরে, তো মানে কোনো সমস্যা হয় নাই, এবং দেখতে পারছি যে না অনেক বেশি সেফ, এবং এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এখানে কোনো পলিউশন নাই, চারপাশে অনেক নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ সব মিলে কোরিয়া অনেক ভালো একটা কান্ট্রি। আলহামদুলিল্লাহ। সাউথ কোরিয়াতে আসার ক্ষেত্রে আপনি বলছেন যে অবশ্যই আসলে কয়েকটা দিন আগে আসা উচিত, তা তো যেন অবশ্যই। একটু এক্সপ্লোর করা যায় এবং মেন্টালি সেট হওয়া যায়, তাই তো? হ্যাঁ তা অবশ্যই। অলরাইট। সো এখন যারা সাউথ কোরিয়াতে আসতে চায় নেক্সট ইনটেকে, তাদের যে আপনি কি টিপস দিবেন বলে আপনি মনে করছেন? আমার টিপস যেটা, একটু সময় নিয়ে আপনারা ডকুমেন্টগুলো রেডি করেন, দেন ডকুমেন্টগুলো অথেন্টিক রাখতে হবে, এটা তো মানে মাস্ট। অথেন্টিসিটির কোনো মানে বাইরে যাওয়া যাবে না, কারণ যখনই ফেক করতে যাবে তখন অবভিয়াসলি নার্ভাস হয়ে যাবে,
এবং ভিসা ইন্টারভিউর সময় ভিসা অফিসার এই জিনিসটা অনেক বেশি খেয়াল করে যে একটা ডকুমেন্ট সম্পর্কে কথা বলার সময় স্টুডেন্টের ফেসের রিয়াকশনটা কি, বা সে কি নার্ভাস হচ্ছে নাকি নার্ভাস হচ্ছে না, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে ভিসার রেজাল্টের ক্ষেত্রে। আর সবসময় বলবো যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখেন। রাইট, চমৎকার কথা। এবং আমি সেটা বিশ্বাস করি যে আকাশের মালিকই আপনাকে আকাশে ওঠার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। তাই ধৈর্য এবং মহান আল্লাহ তাআলার উপরে পজিটিভ বিশ্বাস রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দক্ষিণ কোরিয়া সংক্রান্ত যে কোনো প্রশ্ন, তথ্য কিংবা স্কলারশিপের জন্য আবেদন করতে হলে যোগাযোগ করবেন লার্নটেক গ্লোবাল এডুকেশনের ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করতে পারেন আমার সাথে। ভালো থাকবেন। আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে দক্ষিণ কোরিয়া থেকে আমি এবং শাকিল দুজনেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।